পরিষ্কার কথা, বেদান্ত কোনো ব্যক্তি বিশেষের ধর্মই নয়, ধর্মই একমাত্র রক্ষা। যে ধর্ম জানে না, বিবেক চূড়ামণি বলে, সে বেঁচে কোথায় আছে? তাই বিবেক চূড়ামণিতে আচার্য শঙ্কর গুরুমুখে বলছেন, বৎস, বাঁচার উপায় আছে। এর অর্থ বুঝছেন? এর অর্থ আপনি বেঁচে কোথায় আছেন। যে জীবনের যথার্থতা দেখেনি, তাকে একবার নয়, প্রত্যেক মুহূর্তে বারবার মরার ভয়ে থাকতে হবে। দেখো নিজেকে, বেদান্ত বলে দেখো নিজেকে, বাঁচার আনন্দে আছো অথবা মরার ভয়ে। গুরু বলে যা দেখছো সব আত্মার জন্যই প্রিয় হয়, তোমার সব রুচি তোমার থেকে জন্মায়। তো কেন বলছো সামনের বিষয়টা সুন্দর? সুন্দরকে সুন্দর, কুৎসিতকে কুৎসিত তুমি বানাও। তুমি যখন জেগে থাকো তখন ভালো থাকার জন্য জেগে থাকো, তাই না? কিন্তু ভালো কখন তুমি থাকো? যখন তুমি গভীর ঘুমে আছো। তুমি কি বুঝছো না তোমার জেগে থাকাই তোমার ভালো না থাকার কারণ? তবে কি জেগে জেগে যা করছি আমরা সবই অনর্থক? এই যথার্থ প্রশ্ন তোলে বিবেক চূড়ামণি। উত্তর আমাদের জানাই আছে, শুধু সঠিক প্রশ্নের সম্মুখীন হয়নি। এটি আমাদের জীবনের বিড়ম্বনা। আমার নাম সোমনাথ কর, আমি আসছি বাগনান থেকে। সম্পূর্ণ এই 28 থেকে 29 বছরের জীবনে ভুলের কোনো সীমা রাখিনি। প্রতিটা বয়সে যখন যখন যেই রূপে কামনা এসেছে আমি সাড়া দিয়েছি। তার আগে এবং পরে আমার মন বুদ্ধি সাড়া দিয়ে বলছে ভুল করছো, এ তোমার কাজ নয়। আমি উড়িয়ে দিয়ে বারবার মায়ার লোলুপ দৃষ্টির দিকে ছুটে গিয়েছি। হতাশ, লক্ষ্যশূন্য, ভয়, বেদনা, যন্ত্রণা, দুর্বল হয়ে ফিরেছি। আমি তৃপ্ত হইনি, শান্ত হইনি, মন আনন্দে ভরেনি। তবুও কেন বারবার ছুটছি সব জেনেও? এখন বাড়িতে আমি আর আমার মাসি থাকি। আমার জীবনে আজ এই মুহূর্তে কারোর প্রতি কোনো রাগ, অভিমান, অভিযোগ, হিংসার লেশমাত্র নেই। আমি সব বুঝে গিয়েও কেন এইভাবে কোনো অ্যাকশান ছাড়াই দুর্বলের মতো বসে আছি? আমি সঠিক দায়িত্ব পালন করছি না, সঠিক পথ হারিয়ে ফেলেছি। প্রতিটা দিন, সময়, ঘন্টা, সেকেন্ড ধ্বংস করছি। প্রতিটা ভুলেরই হিসাব আমার কাছে আছে। সেই সময় কীরূপ আচরণ করি, বেরিয়ে এসেও বা কীরূপ, সবটাই জানি। লিখতে লিখতে বারবার বোধ হচ্ছে আমি কোনো পশুর থেকে কিছু অংশে কম নয়। লোভ লাগতেই যেমন ছোটে পশুরা। আমার সম্পূর্ণ কথায় যেখানেই প্রশ্নের জন্ম পাবেন আমায় থামিয়ে দেবেন। আমার আশার হেতু মুক্তির বাসনা সবার থাকে আর কি, যারা চায়। কিন্তু আমি শুধু চাই, বাসনা চাই না, সমস্ত ভুলের শেষ হোক, সেইটার জন্য আমার আশা আর কি। 22 থেকে 23 বছর বয়সে মা চলে গেলেন, ব্রেন স্ট্রোক। তার আগে লোকের বাড়িতে বাসন কাপড়, ঘর মোছা, রান্না করে খাওয়াতো, সেবা সুস্থতা করতো। এত কষ্টের মধ্যেও সব আনন্দে, মানে খুব আনন্দে থাকতো, খুব হাসতো, রাখতো, অন্যের সমস্যায় ঝাঁপিয়ে পড়তো, আমাদের খুব যত্নে রাখতো, ভালোবাসতো। আমি খুব ভালোবাসতাম মাকে। আবার খুব অপব্যবহার করেছি, কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি। যা যা কথা বলতো শুনতাম, আবার কিছু কিছু শুনতাম না। করতে করতে ও করার পরে বলতাম মা করতে বারণ করেছিল বারবার। বলতো আমার কথা শুনবি না, বিয়ে করে বউয়ের কথা শুনবি, শাড়ি ব্লাউজ ধুবি, ম্যাগের লাত খাবি আর ভাত খাবি। নিজেকে যতটা বিশ্লেষণ করে দেখেছি, সর্বপ্রথম শ্রেষ্ঠ দুর্বলতা অলসতা, কুড়েমি, তারপর আসক্তি, হস্তমৈথুন, বিড়ি, গাঁজা, অ্যালকোহল। আমি এদের সকলেরই রিয়াকশান জানি। টোটাল এই আমিটাকে ধরে রেখেছে এরা। প্রত্যেকের সাথে প্রত্যেকের লিঙ্ক আছে। সকালবেলাতেও এরেস থাকে। আমি কামনার কামিনী কি ভয়ঙ্কর চোখ দেখেছি। সেই চোখ আমার খুব ভয় লাগে। তবুও সেই চোখ কেন দেখতে চাই? আমি কয়েকজনের প্রতি আসক্ত। আমার চাহিদা শূন্য হচ্ছে না। আমি এই শরীর পেয়েও সঠিক ব্যবহার করছি না। আমার শরীর আমার প্রথম বাধা, দ্বিতীয় চোখ, তৃতীয় বুদ্ধি, চতুর্থ ব্রেন। বিবেক চূড়ামণি পড়েছি, বিবেক আর বৈরাগ্যর যে দুটো পার্ট আছে ওখানেই আটকে গেছি, ওর পরে আর যেতে পারছি না। মাঝে মাঝে মনে হয় যা বানিয়ে ফেলেছি আর আমি পারবো না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার এই শরীর শেষ করে দিন, আর এই কথা দিন আবার এই মুক্তির বাসনা নিয়েই পাঠাবেন। আমি যে অসম্ভব যন্ত্রণার মধ্যে রয়েছি আমি বোধ করি সবটাই জানাতে পেরেছি। ঈশ্বরের কাছে শপথ করছি, যা প্রশ্ন করবেন সঠিক উত্তর দেব। আমি এই শক্ত মায়াজাল থেকে বেরোতে চাই, আমাকে সাহায্য করুন, নইলে বাকিটা জীবন কীভাবে কাটাবো আমি নিজেও জানি। এক্ষুনি বললেন যে আপনি মৃত্যু কামনা করছেন, তাহলে মৃত্যু আসলে রাজি? এক্ষুনি বলেছেন সঠিক উত্তর দেবেন। এক্ষুনি আপনাকে আজ যদি কেরোসিন দেওয়া হয় 1 বোতল ঢেলে নিতে পারবেন? আগে টু দি পয়েন্ট, হ্যাঁ কি নাই উত্তর হয় না। তো তার মানে এতক্ষণ যেগুলি বললেন ওগুলোর মধ্যে সত্যতা নেই।
মানুষ একজনই হয় যে সত্য বলে, সে সব কিছুতে সত্য বলবে। ঠিক আছে, আপনি অনেকগুলি কথা বললেন, তার মধ্যে আমি এটা পেয়েছি, ওটা পেয়েছি, কামনা বুঝেছি, এটা বুঝেছি। যখন তার সাথে এই কথা আপনি বললেন যে, বা আমরা বলে থাকি যে আমি বুঝতে পেরেছি যেটি আমার জন্য বিষ, কিন্তু ছাড়তে পারছি না, তাহলে সেই একই মন কি করে বলছে এই কথাটা যে আমি যখন বিষ বুঝেও ছাড়তে পারছি না, আর সেই মন বলেছে যে আমার সামনে মৃত্যু আছে, কেরোসিন তেল ঢাললে গায়ে বা তেল ঢাললে গায়ে বা কোনো রকম মৃত্যু, তার থেকে পালাবো। আপনি তো বুঝতে পারছেন বিষ এগুলি ছিল জীবনের, আপনি নিজেই বলছেন, তখন আপনি বুঝতে পারছেন না। তাহলে আজকে কোন মন এসে রেসিস্ট করবে আর বলবে যে গায়ে তেল ঢালবো না? এতদিন যেই মন না বলতে পারলো না, এক্ষুনি যদি তাকে তারই অ্যাসেসমেন্ট করা কথা, তারই বলা কথা দেওয়া হয়, সে না বলছে কি করে? আপনি নিজেই বললেন যে এই সব জিনিসগুলি আমি জেনে না বলতে পারিনি, এগুলি বিষ জেনেও আমি এগুলিকে জীবন থেকে সরাতে পারিনি, তাহলে আজকে মৃত্যু দেখেও গা থেকে কি করে মৃত্যুকে সরিয়ে দিচ্ছেন? তখন না কি করে বলছেন? আসল কথাটা বলুন, শুধু বিষ দেখেননি, মজাটাও আছে। মায়ার মজা না নিলে মায়ার কিছু এসে যায় না যে আপনার সামনে এসে সে দাঁড়াবে এবং আপনাকে কোনো অপরচুনিটি দেবে। মায়া কেমন জানেন? একটা বাসের মতো, এবং এই মায়ার বাসে সবাই উঠতে চায়, জগতের সব লোক, ভিড়, বাস স্টপে যাকবে দেখবেন 1 কিলোমিটার লম্বা ভিড়, সবাই উঠছে। আর কেউ যদি আমার সামনে সেই কথাটা বলে যে দেখুন মায়ার বাস আমাকে টানে এবং আমি উঠে চলে যাই, আমি আর থাকতে পারি না, আমি সেজন্য ব্যতিব্যস্ত হয়ে গেছি, একদম বাজে কথা। বলুন পরিষ্কার করে, নিজেই লাইন দিই ওই বাসে, নিজে ওর উইন্ডো সিটের ফুরফুরে মজা নিই, পরবর্তীকালে দেখি যে টিকিটটা বড় লম্বা হয়ে গেছে, টিকিটটা বড় বেশি, ওতে গিয়ে আমরা হারি। এই মিথ্যাটা বলে কি হবে যে আমি সব বুঝতে পেরেছি অথচ ছাড়তে পারিনি? এই কথাটা ভুল কথা, তাই না? যদি আপনি বুঝতেই পারতেন যে কোথায় সঠিক মজা আছে, বা যদি বুঝতেই পারতেন অ্যাটলিস্ট যে এই গ্লাসটায় বিষ আছে, তাহলে আপনাকে এক্ষুনি যেই মনটা বললো তেল ঢালবো না, সেই নিষেধ করতো, এবং আপনি তখনও বলতেন না, এটা তো আর না। নিশ্চিত কিছু পাচ্ছিলেন না বটে, সেই কথাটা তো বলতে হবে। না, আমি কিন্তু শুধু হস্তমৈথুনে আসক্ত, বিড়ি, গাঁজা, মদ, এছাড়া আমি কোনো মেয়ের গায়ে কিন্তু আজ পর্যন্ত হাত দিই। আপনি কথাটা এরমভাবে বলছেন যে দেখুন, শুকনো লঙ্কা, গোলমরিচ, বাটা লঙ্কা, কাঁচা লঙ্কা আমি খেয়েছি, কিন্তু এখন আমি দানি লঙ্কা কিন্তু ছুঁইনি। একটি যথেষ্ট আপনার চোখ লাল করে জল বের করার জন্য। ঠিক আছে, আপনি দেখুন, বিষয়টি এই নয় যে আপনি কি করে ফেলেছেন, বিষয়টি এটা যে ব্যক্তি করে ফেলেছে সেই ব্যক্তি এখনও বেঁচে আছে কিনা ভিতরে। আপনার কথাই আমি নিচ্ছি, আমি বারবার বলছি, আপনি বলছেন যে ব্যক্তি বুঝেছিল, দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটোকে পার্থক্য করতে শিখুন। একটি ব্যক্তি যে এর মজা নিচ্ছিল, যাকে আপনি স্বীকার করছেন না, আর একটি ব্যক্তি আপনার কথা মতে ধরে নিচ্ছে যে বুঝছিল যে এর মধ্যে কোথাও না কোথাও একটা ভুল আছে, তাই না? আমার প্রশ্ন, যে ব্যক্তি মজা নিচ্ছিল সে কি এখনো বেঁচে আছে ভিতরে? তাহলে কখনোই কোনো পরিবর্তন সম্ভব হয় না। যদি আপনার ভিতরে কারণগুলো আগের মতোই পুরনো থাকে, আপনার ফলাফলগুলো সেরকম আগের মতোই পুরনো। তার মানে এক্ষুনি আপনি যেটা বললেন আমি এর থেকে মুক্তি চাই, কথাটা সত্যি কথা নয়। বুঝুন, নেশা আর যে কোনো জিনিসই বলুন, জীবনে তখন আসে সেই ব্যক্তির জন্য আসে যার কাছে জীবন বিষয়ে কোনো ক্ল্যারিটি নেই, তাই না? আমি বলতে চাইছি, আপনি তো নেশার কথা বলছেন, অন্য কোনো যে কোনো দুর্গুণের কথা, যে কেউ আমরা বলি না কেন, প্রশ্ন বা মূল বক্তব্য হলো আমার কাছে কি ক্ল্যারিটি আছে এই বিষয়তে যে আমি ওটা কেন করছি? এই না, এখানে গোলমাল হয়েছে। যদি স্পষ্ট থাকতো নেশাতে বা যে কোনো রকমের দুর্বলতাতে আমি ছোট হয়ে যাই, আমি কুকুরে যাই, আমার চেতনা নিম্নগামী হয়ে যায়, এটা যদি পরিষ্কার থাকতো এবং কেন উত্তর থাকতো, ঠিক যেমন আপনি বিবেক চূড়ামণির মতো বললেন, বিবেক বৈরাগ্য অবধি গিয়ে আটকে গেছি, আটকে যাননি, আটকে দিয়েছেন নিজেকে, কারণ ওর পরে ক্ল্যারিটি আছে, ওর পরে একদম পরিষ্কার হয়ে যাবে। যখনই পরিষ্কার হয়ে আপনি বড় ছোট মনে করবেন নিজেকে, ওই ছোট মনে করাটা দরকার ছিল। শাস্ত্রের কাছে এই জন্যই যাওয়া হয়, দাড়িপাল্লা কেন আনে জীবনে, 1 কিলো আছে না 1 কিলোর কম আছে মাপার জন্য।
আর আমরা ওখানে গিয়ে আটকে দিই, যেই দেখি যে মাপ মিলছে না, বলে থাকি নামা নামা নামা, ঠিক আছে ঠিক আছে। গীতার কাছে বা উপনিষদের কাছে লোকে কেন যায় না? এর কারণ হলো পরিষ্কার হয়ে যাবে যে হিন্দিতে বলে না, কিতনা পানি মে হো, কতখানি অবস্থায় আমরা কাদায় গেড়ে আছি এটা পরিষ্কার হয়ে যাবে। আর এখন যে আপনি বা আমরা বলে থাকি না যে আমি খারাপ হয়ে গিয়েছি, আমি মুক্তি চাই, ইত্যাদি ইত্যাদি, এগুলি এই জন্যই বলছি কারণ এগুলোর মধ্যে থেকে আর সুবিধা বিশেষ পাওয়া যাচ্ছে না। আমি তো বলছি, কেউ যদি সিগারেট খাওয়া, কেউ যদি যেগুলো ভোগের বিষয়কে আমরা খুব গুরুত্ব দিই, তার এগুলো যদি জব হয়ে যায় যে একটা কাজ, তাহলে কেউ কি আর খারাপই বলবে না। হয়তো সংবিধানও বদলে দেবে, কি আর খারাপ বলবে না, কারণ এটাতে এখন আর্নিং অপরচুনিটি, কী করে খারাপ বলবে? আমাদের কাজকর্ম যেগুলি চলে অফিসে বলুন, বিজনেসে বলুন, তার সাথে ম্যান্ডেটারি হয়ে গিয়েছে টেনশন নেবার, নেশা করা। তো একরকমভাবে এগুলো তো প্রমোটই করা হচ্ছে, কিন্তু আপনার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? যদি এটা প্রমোট করার মতো হয়ে যেত, যেমন এর সাথে আপনি 35,000-এর জব পেয়ে গেছেন, আপনি এগুলো করছেন, তার সাথে তো ধরুন গাঁজা খাচ্ছেন বা এটা ওটা সেটা, গার্লফ্রেন্ড বা যা কিছু, আপনার কাছে 35,000 থেকে 40,000 টাকার জব আছে, আপনি নিজেই একে আর প্রশ্নই মনে করতেন না, তো কি হয়েছে? টাকা তো আসছে। আমাদের কাছে কোনো সঠিক মাপদণ্ড নেই যে কোনটা ঠিক কোনটা ভুল, কেন ঠিক কেন ভুল। এই জন্য একটা সূক্ষ্ম দর্শন দরকার। এই জন্যই যেতে হয় বিবেক চূড়ামণির মতো গ্রন্থের কাছে, কিন্তু তখনই আমরা গিয়ে বলি থাক থাক থাক, এর সামনে যাব না। যদি ওই ব্যক্তি এখনও বেঁচে থাকে ভিতরে, যে পরিষ্কার নয় যে ভুলটা কেন ভুল, অথচ লিখে ফেলেছে বড় বড় কাগজ, যে নিজে বলছে যে আমি বিষ বুঝেও বিষ ছাড়তে পারিনি, আর আজকে বলছে আমি গায়ে তেল ঢেলে মরতে রাজি নই, এই ব্যক্তির মধ্যে গোলমাল আছে। এই ব্যক্তিকে ধরুন, এই সরল কথা বলছে না, পরিষ্কার কথা বলছে না। টোটাল এই যেটা সাজিয়েছি টোটালটাই মানে ঘেঁটে গেছে। ওই রিলেশনের জায়গাটা বা নেশার জায়গাটা ছিল একটা সময়। 2017 সালে মা চলে যাওয়ার পরে আমি আস্তে আস্তে এই আধ্যাত্মিক বইগুলো পড়ি আর আস্তে আস্তে বুঝতে পারি যে এই ভুলগুলো করেছি। রিসেন্ট 1-1.5 মাস আগে এমন টোটালটা সব উঠেছে আমার ভেতর থেকে যে কি কি ভুল আমি করেছি, আমাকে এক সেকেন্ড ছিঁড়ে খাচ্ছে, বুঝতে পারি। এই জন্যই আরো। আচ্ছা, আপনি বলছেন কি কি বই পড়েছেন আপনি? আমি পড়েছিলাম বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ, তার আগে ভক্ত সঙ্গে রসরঙ্গে শ্রীরামকৃষ্ণ, তার আগে হতাশ হবেন না, এরকম বই, মানে খুব বেশি কিছু বই পড়িনি। আর একটা জিনিস আমি যেটা শেয়ার করার যেটা বিষয়, 2017 সালে মা চলে গেল, আমার মাথা খারাপ একদম। 2018 সালে এবার আমার মধ্যে ওরকম তোলপাড় চলছে আর কি, বুঝতে পারছি না কী করবো, এরকমভাবে হয়ে গেল। আর আসলে বাবার সঙ্গে আমার খুব একটা ভালো সম্পর্ক নেই, খুব ভালো মনের মিল আছে, কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট নেই। বাবা আমার সঙ্গে অ্যাডজাস্ট করতে চায়, আমি পারিনি। 2018 সালে শ্রী রবিশঙ্করজির আর্ট অফ লিভিংয়ে আমাদের ওখানে একজন ছিলেন আর কি, তার কাছে গিয়ে একটা কোর্স করি, কোর্সটা শুধু প্রাণায়ামের ওপর। সেই কোর্সটা করার পরেই যত গণ্ডগোল আর কি, তারপরে আপনার ভিডিও দেখে যত এই দ্বন্দ্বটা তৈরি হয়। আমি এমনি একটা ওদের কোর্স করে আর ওদের সঙ্গে যোগাযোগ নেই আমার। আমি বুঝতে পারতাম যে এইটা যেটা আমি চাইছি সেটা নয়, এটার কি আর, প্রণাম করলাম, একটু ঘাড় যন্ত্রণা করলো, কিছুক্ষণ পর আবার সব ফিট হয়ে গেল, ঠিক হয়ে গেল। ওদের যে ধ্যানগুলো দেখাতো রবিশঙ্কর, যে এই গাঁটের কাছে দেখো, পায়ের কাছে দেখো, মাথা দেখো, আমি বুঝতে পারলাম এটা হচ্ছে না ঠিক। তারপরে হঠাৎ করে আপনার ভিডিও খুঁজতে খুঁজতে পেলাম যে ধ্যান মানে যে তোমায় ছেড়ে যাবেন। আর এই বিগত 1 মাস ধরে যেটা চলছে আমার মাথায়, মানে একটা সাবজেক্টই আমাকে খালি ছিঁড়ে খাচ্ছে আর কি। এখন আমি মানে বাড়িতে বোনের বিয়ে হয়ে গেছে, বাবা থাকে বেলুড়ে মিষ্টি দোকানে কাজ করে, আর আমার এক মাসি থাকে, আমার মামার বাড়িতে থাকতো আর কি। দিদা মারা গেছে, দাদু মারা গেছে, আমার এক মাসি থাকে আমার সঙ্গে অ্যাবনর্মাল। আমি প্রিন্টিংয়ের কাজ করি আর কি, আমার বাড়িতে মেশিন আছে, তো বাড়িতেই কাজ করি। মেশিন মানে শুধু কম্পিউটার টুকু, আর এদিক ওদিক দিয়ে প্রিন্ট করে লোককে সাইকেল করে ডেলিভারি দিই, ওইটা করি। আর সারাদিন এই সংক্রান্ত বিষয় নিয়েই পড়ে থাকি আর। হ্যাঁ, তাহলে আপনার আটকাচ্ছে এটা কোথায়? আপনি দেখুন নেশা করছেন না বলছেন। আটকাচ্ছে এটা আমার, যে আমি আরও অনেক কিছু জানতে চাইছি, কিন্তু ওই একটা জায়গাতেই আটকে আছে, যে এই ভুলগুলো করেছি, ওই ভুলগুলোই বারবার আমাকে বলছে আর কি, যে এই ভুলগুলোই করেছি, যেই ভুলগুলো আমি করেছি, যেই ভুলগুলো হয়েছে আমার সঙ্গে। কোনো কিছুকে মনে করতে গেলে ওই জিনিসটার সাথে খুব গভীর সম্পর্ক প্রয়োজন। এমনিতে কেউ কাউকে মনে করে না। দেখুন, আমরা মনে করি যে শুধু সুখেরই হয়তো স্মৃতি হয় এবং সেটাই হয়তো আমাদের অহংকার। আমাদের দুঃখের স্মৃতি আমাদের খুব বেশি অহংকার। যে খুব বঞ্চনা পেয়েছে, দেখবেন সে সবাইকে বঞ্চনার গল্প শুনিয়ে বেড়ায়।
ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে আপনি বিশেষ করে দেখতে পাবেন, একজনকে আপনি কোনো দুঃখের কথা বলুন, সবার সাথে সে আলোচনা করবে। আপনার কি মনে হয় এগুলি কোনো সুখ দেয় না তাদেরকে? আমি ভুল করেছি এইটাকে সরাসরি সামনে এনে এর থেকে এগানো, এর অর্থ বোঝেন? আমার অহংকারকে দেখে অহংকারের থেকে এগিয়ে যাওয়া। আমি ভুল করেছি বারবার বলার অর্থ বোঝেন? আমি ঠিক করেছি অথবা আমি ভুল করেছি, দুটোই আমি বলছি, ফেসে তো আছে আমিতে। এর মানে কি? আমার অহংকার এর থেকে বেশি এগোতে চাইছে না। আমি মরে যাওয়া স্বীকার করতে পারি, কিন্তু আমি ভুল ভুলতে পারছি না। ঠিক যেমন একটা মানুষ খুব সুখে থাকে এবং সে বলে আমার তো সুখের কারণ এইসব জিনিসগুলি, টাকা পয়সা, ঘর বাড়ি, ছেলে মেয়ে, যাই হোক না কেন, আমি এদেরকে ছাড়তে পারছি না। এই তো তাদের কাছে সুখের ডেফিনেশন থাকে। দুঃখীর কাছেও একই বাহানা থাকে, আমি আমার দুঃখের কারণগুলোকে ভুলতে পারছি না। কোনো না কোনোভাবে বিষয় সেম থাকে, আমি আমার অতীত স্মৃতি বা আমার ইগো, আমার অ্যাসেসমেন্টগুলোকে ভুলতে চাইছি না। কেউ 1 লাখ টাকা রোজগার করে, সে বলছে যে আমি এই যে এত সুবিধা পাচ্ছি টাকার বিনিময়ে, আমি তা ভুলতে পারছি না, এটা আমার কাছে একটা সুখের স্মৃতি আনছে, মানে আমি নিজেকে ভুলতে পারছি না। ঠিক আছে, কেউ লেখাপড়া খুব বেশি ভালো করেছে, কেউ কাউকে ভালোবাসে এবং তার সাথে ভালো সম্পর্ক চলছে, সে ভুলতে পারছে না। আপনিও তো বা দুঃখী ব্যক্তিও তো ঘুরে ফিরে তাই বলছে, আমি যা যা ভুল করেছি, হতে পারে সেটা ভুল, কিন্তু আমি ভুলতে পারছি না। ভুলের সাথে বড্ড বেশি ভালোবাসা করে নেওয়া হলো না? ঠিক যেমন যেই ব্যক্তি নিজের টাকাকে খুব ভালোবাসে আর ভুলতে পারে না, এই ব্যক্তিও নিজের ভুলকে খুব ভালোবাসে, ভুলতে পারে না। দুটো ক্ষেত্রেই অহংকার নিজেকে স্ট্রং করে। আপনি নিশ্চিত আমাকে শুনেছেন, আমি বারংবার বলেছি, মন মানে সবসময় দুই চলে, দ্বৈত চলে মনে, ডুয়ালিটি। ডুয়ালিটি মানে কি? আমি দুঃখী যতটা অভিমান, আমি সুখী ততটাই অভিমান। আমি অনেক কিছু জীবনে পেয়ে গেছি, এটা যেমন অহংকার, আমি জীবনে কিচ্ছু পাইনি, এটা তেমনই অহংকার। এই দুই ব্যক্তি একই স্তরে। মনে করবেন না আমরা মনে করে ফেলি কি আমি তো আমার ভুলের বিষয়ে কনসার্ন, আমি খুব উঁচু। আপনি যদি সত্যি কনসার্ন হতেন, আপনি জীবনে এমন রাখতে পারতেন না। আমি কখনো কোনো উদাহরণ দিয়ে থাকি, আপনাকে যদি চোর বলে যেমন আপনি রাজি হবেন না, আপনাকে যদি কাপুরুষ বলে কেউ ডাকে, আপনাকে যদি কেউ ছোট লোক বলে ডাকে, আপনি যেমন ভিতর থেকে একদম বিরক্ত হয়ে যান। আপনি যদি সত্যিই নিজেকে ওরকম মনে করতেন যে আমি চোর, আমি ছোট লোক, তাহলে বা আমি যে কোনো গর্হিত কাজ করেছি, আপনি নিজেকে ওরকম রাখতে পারতেন না। এটি জীবনের মূল সিদ্ধান্ত বিরোধী। আমরা ভুলটিকে টিকিয়ে রাখার জন্যই বলি আমি ভুলতে পারছি না। ভুলের সাথে খুব ভালো সম্পর্ক আছে না, ওই ভুলটা বাহানা দিয়ে দেয় আমাকে ঠিক না হওয়ার। আমি তো এরকমই, নিজেকে কোনো না কোনোভাবে আটকে ফেলি। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলছেন, অর্জুন বলছে দেখুন, নিজে স্বীকার করছে অর্জুন, আমি মোহগ্রস্ত হয়ে আছি, মোহগ্রস্ত হয়ে আছি বলে এইভাবে চুপ করে বসে পড়ছে। শ্রীকৃষ্ণ বলছেন তুমি মোহগ্রস্ত হয়ে নেই শুধু অর্জুন, মোহগ্রস্ত থাকতে চাইছো, মানে তো যুদ্ধ করতে। এই যে আপনি বলছেন আমি মুক্তি চাই, এখানে ভুল হয়ে গেল। আপনি যদি বা কেউ কোনো ব্যক্তি যদি মুক্তি চায়, তার প্রথম ব্যাপারই, প্রথম সিদ্ধান্তই হয় আমি এরম থাকতে চাই না। খালি আমার পাস্ট আমার মনে পড়ে যাচ্ছে, কারণ এই মুহূর্তে ওই ব্যক্তি পাস্টের যেই ভুলগুলি করেছিল তাকে আমি পুষে রেখে দিয়েছি ভিতরে, তো তার সাথে আমার সম্পর্ক এখন আমি ছেদ করিনি। লোকে বলে আমি আমার ভুল ভুলতে পারছি না, সুইসাইড পর্যন্ত করে ফেলে, তবুও আমি ভুলতে পারছি না আমি কি করেছি। মানে এত তীব্র অহংকার যে সে নিশ্চিত হয়ে গিয়েছে আমি তো এগাতে পারবোই না, এগাবো তো আমি না, তাই না? কিন্তু আমরা এটাকে বলি কি এই ব্যক্তি খুব অনুশোচনা করছে, খুব দুঃখ পাচ্ছে। অনুশোচনার নিয়মই হলো, অনুশোচনা আপনাকে এগিয়ে নিয়ে চলে যাবে। যদি সত্যি সত্যি তা অনুশোচনা হয়, তাহলে তা প্রায়শ্চিত্তে পরিণত হয়ে যাবে। আর আপনার প্রায়শ্চিত্তই হলো, প্রত্যেক ভুলের প্রায়শ্চিত্তই হলো যে ব্যক্তি ভুল করেছিল সেই জন্য আমার মধ্যে বেঁচে না থাকে আর। এটা সব থেকে বড় প্রায়শ্চিত্ত হয়। না হলে কি হয়ে যায় বলুন তো? এটা মিথ্যা অহংকার হয়ে যায়, ভুলের অহংকার খুব। আমাদের কাছে অনেক লোক আসে, বিশেষ করে মধ্যবয়স্ক যারা, তারা বলে প্রচুর ভুল করেছি মহারাজ, তারপরে কিছুক্ষণ বাদে বলে ঠিক আছে মাঝে উঠি। আমি তখন বলি আবার সেই একই ভুল করতে যাচ্ছেন তো? এতক্ষণ এই যেমন আপনি আমার সাথে প্রায় 21 মিনিট কথা বললেন, তো 21 মিনিট কথা বলার পরেও যদি আপনি সেই ব্যক্তিকে নিয়েই সাথে উঠলেন যে খালি অতীত মনে করে, যে নিজের বর্তমানে সংশোধন চায় না, যে ভিতরে ভিতরে লুকিয়ে থাকতে চায়। আপনি যেই বলছেন আপনি একসময় গাঁজার নেশা করতেন, এবার তাহলে যদি আপনাকে বলা হয় যে এ গাঁজাখোর এবং আপনাকে গাঁজাখোর সম্বোধন করা হয়, তাহলে আপনি খুশি হবেন না, না তাই না? আপনি অপমানিত বোধ করবেন না? যদি সত্যিই অপমানিত বোধ করেন, তাহলে ভিতর থেকে বদলানোর ইচ্ছাও আসবে। কিন্তু ওই
অতীতের শুধু দুঃখ হয় না, অতীতের মজাও থাকে আমাদের ভিতরে, খুব সুপ্তভাবে থাকে। সেই হতে পারে এরকম ব্যক্তির সামনে আবার যদি ওই সিচুয়েশন ক্রিয়েট হয়, কারণ ব্যক্তি ভিতরে সে বেঁচে আছে, আবার সে কোনো দুঃখ পেলে, যেমন আপনি আপনার মা মরে গেছে বা মায়ের শরীর যাবার পর দুঃখ পেয়েছিলেন, আবার যদি জীবনে ধাক্কা থাকে, আপনি এত বোঝা এত লেখা সব ফেল করে আবার একই নেশায় চলে যাবেন, ওই ব্যক্তি ভিতরে বেঁচে আছে। এটা যথার্থ মুক্তির ইচ্ছা নয়। মুক্তির ইচ্ছা যে কোনো দাম দিতে রাজি থাকে, একেই মুক্তির ইচ্ছা বলে। কেউ যদি বলে আমি মুক্তি চাই, তার ক্রাইটেরিয়া কি? যে কোনো দাম দিতে আমি রাজি। দুটো কথা একই কথা। অহংকার যত আপনি তাকে মনের খাঁচায় নিয়ে আসেন, সে মোটা হতে থাকে, মোটা হতে থাকে। সুখের স্মৃতি দেখুন, যত সুখের স্মৃতি আসবে ওটা আরও বেশি মোটা হতে থাকে এবং মনে হয় আবার যাই আবার যাই। দুঃখের স্মৃতিও তাই, যত আপনি আনতে থাকেন সে বলে আরও যাই আরও যাই। এই দুটোরই একটি কাজ, অহংবৃত্তির টিকে থাকা। আপনি যখন বলেন অ্যাট এনি কস্ট এর থেকে বেরাতে চাই, বলুন কি করতে হবে। এটি খুব অনেস্ট অ্যাসেসমেন্ট হতে হয়। দেখুন, জীবনে যে কোনো ভুল আনার জন্য আমরা রাস্তা করে দিই, তাহলে ওই রাস্তার সাথে আমার পরিচয় আছে, ঠিক আছে, রাস্তাও আমি করতে পারবো, তাই না? এর মধ্যে কোনো অন্যের হস্তক্ষেপ হয়ই না, একদম হয় না। সব থেকে খারাপ কি জিনিস জানেন? যখন পরিস্থিতি আপনাকে চালিয়ে দেয়। কারণ আপনি যদি একটা চোরকে বলেন বা ডাকাতকে বলেন বা খুনিকে বলেন যে তুমি খুন কেন করলে, ও নিজের পরিস্থিতির কথা বলবে, আমি এমন পরিস্থিতিতে ছিলাম। ওর মতে ও ঠিক, তাই না? আর আপনার মতে আপনি ঠিক। জাজ বলবে দেখো এমন হওয়া উচিত নয়, সমাজের মধ্যে থাকতে গেলে অন্যের চেতনায় কষ্ট দেওয়া উচিত নয়, তুমি ওকে খুন করেছো, হত্যা করেছো। তাহলে চোরের মতে চোর ঠিক আর জাজের মতে জাজ ঠিক, তাহলে কি আসলে ঠিক? পরিস্থিতির আন্ডারে চলে গিয়ে সেখান থেকে রিয়্যাক্ট করাটাই সব থেকে বড় ভুল। পরিস্থিতির ঊর্ধ্বে থাকা ঠিক। এবং আপনার পরিস্থিতি যদি আপনাকে কনস্ট্যান্ট চালাচ্ছে, এখন দুঃখী মনে হচ্ছে, মনের মধ্যে উঠছে দুঃখ, আর আপনি তার সাথেই চললেন, ঠিক যখন আবার মনের মধ্যে দ্বিতীয় দুঃখ উঠবে, ঠিক সেম জিনিসগুলোকে আবার আপনি রিপিট করতে থাকবেন। সুখীর ক্ষেত্রেও তাই। আমরা আমাদের কোনো সঠিক স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে নেই, ঠিক আছে? এটা আসে ক্ল্যারিটি থেকে। আপনি যেই বইগুলো কাছে গিয়েছেন, এর থেকেও কোর বা যেগুলি আমাদের একদম ভিতরে স্পষ্টতা দেয়, সেই বইগুলির দিকে এগান। অবশ্যই বইগুলি ভুল নয়, স্বামীজিকে পড়া বা শ্রীরামকৃষ্ণদেবকে পড়া, হাতের সামনে যা পেয়ে গেছিলেন হয়তো পড়েছিলেন, কিন্তু মনকে, বৃত্তিকে বুঝতে গেলে আরও গভীরে যেতে হয়, কাহিনীতে হয় না। এইসব বইগুলিতে সাধারণত ঘটনা থেকে থাকে, কিন্তু বিবেক চূড়ামণির মতো বইগুলিতে ঘটনা নয়। বিবেক চূড়ামণির বইগুলোর মধ্যে সিদ্ধান্ত থাকে, জীবনে মূলভূত সিদ্ধান্ত। ওটা যতক্ষণ ক্লিয়ার না হচ্ছে, মন যে কত রকমভাবে খেলে যাবে এবং ভিতরের ওই ব্যক্তি বেঁচে থাকবে আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার খালি মনে হবে আমি তো ঠিক হতে চাই, আমি তো ঠিক হতে চাই, কিন্তু হতে পারছি না। আপনি জানবেনই না আপনারই মন একটা ভুল কথা বলছে, ও ঠিক হতে চায় না। আপনি সবাইকে বলবেন, বিভিন্ন আশ্রমে গিয়ে বিভিন্ন মহাজদের কাছে, যে আমি তো মুক্তি চাই, বলুন কি করবেন। কিন্তু আপনি দাম দিতে রাজি থাকবেন না। আপনাকে যদি বলা হয় কোনো আশ্রম থেকে, ঠিক আছে আপনি একটা কাজ করবেন, 6 মাস সকাল 12টার সময় সেখানে বসবেন, আপনি 4 দিনও কন্টিনিউ করতে পারবেন না। আবার তখন কি বলবেন, আমি তো চাই আসতে, কিন্তু আসতে পারছি না, তাই না? এর জন্য মনকে গভীরভাবে বোঝা প্রয়োজন। আপনারই মন যে আপনাকে ভুল বোঝাচ্ছে, আপনারই মন যে বন্ধনের নেশায় আছে, এটা মন স্বীকার করতে চায় না। যে ঠিক যেমন আমরা ভিতর থেকে চোর তো থাকতে চাই, কিন্তু চোর বলুক সেটা চাই না। তো একটু এগিয়ে ভাবুন, যেখানে ফেসে আছেন, এটা প্রথম বুঝুন, এটি একটি অহংকারেরই অন্য রূপ, এটা অনুশোচনা নয়। অনুশোচনার গতি হয় প্রায়শ্চিত্তের দিকে। প্রায়শ্চিত্ত মানে আমি বললাম ভিতরের ব্যক্তিকে বদলে ফেলা, সেই রকম না থাকা, ঠিক আছে? যে আপনার ভিতরে বসে বসে বলছে যে আমি বদলাতে চাই, আমি বদলাতে চাই, অথচ ভিতরে দুর্বলতাগুলোকে বাঁচিয়ে রাখতে চাইছে। ও যে কাজগুলো করতে হলো ওর থেকে সরুন। ওর একটা জীবনের ধারা আছে, ও একই রকমভাবে ভাবনা চিন্তা করে, একই লোকের সাথে ওঠা বসা করে, হ্যাঁ, একই জায়গায় বারবার যায়। এগুলোকে বদলান, আবহাওয়া বদলান নিজের, ঠিক আছে? কারণ খুব সূক্ষ্ম কথা বললে এক্ষুনি ও ধরতে পারবে না। ওই জন্য বিবেক চূড়ামণি বন্ধ করবে ও। ওখানে পুরো সরাসরি নিজের কালো মুখটা দেখা হয়ে যাবে। তো এমন কোনো সঙ্গে বসুন যে সঙ্গ আপনাকে উড়তে শেখায়, ঠিক আছে? নিজের পরিস্থিতি আপাতত আপনি আপনার বাহ্যিক পরিস্থিতি বদলান, ওঠা বসা চলাফেরা
যে এইরকম পরিস্থিতির মধ্যে থাকেন তার থেকে বেরান। ওই ব্যক্তিকে বেশি ফিড আপ করতে যাবেন না যে বসে অনুশোচনা করে। অনেক সময় বেঁচে যায় না অনুশোচনা করার জন্য, যেন সময় না থাকে আপনার কাছে। কারণ ওটা আসলে অনুশোচনা নয় যেটা আপনি করছেন, ওটা টিকে থাকারই অন্য একটা মাধ্যম। ঠিক আছে, বন্ধ করতে হবে না। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে সঙ্গ করছি, যেখানে আড্ডা দিচ্ছি, যেখানে ক্যারাম খেলছি, ওই টোটাল জায়গা থেকেই এইগুলো উঠছে বারবার, আর ওখান থেকেই এটা হচ্ছে। বাইরের দুঃখই তো আপনার জীবনে নেশা বা অন্য কিছু নিয়ে এসেছিল। ঠিক তেমনই এই যে বাইরের যাদের সাথে বসছেন তারাই আপনার জীবন কেমন রাখছে। আপনি রঙের জায়গাতে যদি থাকেন, এখানে রং ছিল, আমরা যখন এসে কাঁচা কাঁচা রং ছিল, আমার অনেক জামা নষ্ট হয়ে গেছে এদিক ওদিক লেগে। আমি ইচ্ছা করে লাগাইনি, খুব সাবধান ছিলাম, কিন্তু এই কাঁচা রঙের আশেপাশে থাকার গুণই এমন যে আপনার জামা যাবে, তাই না? আগে জায়গা বদলান, ঠিক আছে? আমাদের বাইরের পরিস্থিতি আমাদের অন্তর পরিস্থিতি অনেকখানি গঠন করে দেয়। এই দেখছেন এরা এসেছে, এরা আর কিছু না করুক, নিজের সাথে বসার সময় পায়। যদি সেই একই জিনিসের মধ্যে থাকতো তাহলে হয়তো জগতের একটা প্রোটোকল আছে, একটা নিয়ম আছে, যেমন ক্যারাম বোর্ডের একটা নিয়ম আছে। ওই পরিবেশ পরিস্থিতিগুলো মোটামুটি এক, সে ক্লাব ঘরেই হোক, রাস্তার ধারেই হোক, বন্ধু বান্ধবদের মোটামুটি কথার স্তর একই থাকে, তাই না? তারা অ্যালাউ করবেন ওই প্রোটোকলের বাইরে আপনাকে গিয়ে কিছু কথা বলতে। আপনি ক্যারামের সামনে গিয়ে বিবেক চূড়ামণি বলুন, দেখুন আপনাকে বের করে দেবে, স্বাভাবিক। আপনিও জানেন ওখানে গিয়ে সব কথা চলে না। তো যেখানে গিয়ে সঠিক কথা চলে, যারা বসার যোগ্য, তা সেইখানের দিকে সে তার পরিমাণ বাড়ান, ঠিক আছে? পরিস্থিতি এই জন্যই বদলাচ্ছে না, কারণ এখনো ভিতরে কেউ ওই পরিস্থিতির রস নেওয়ার ব্যক্তি বসে আছে। ততক্ষণ পর্যন্ত না আপনি কত ভয়ঙ্কর মূল্য দিয়েছেন এটা সঠিকভাবে বুঝবেন ভিতর থেকে, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি সত্য কথা বলবে না। আপনি বলছেন বটে আমি অনেক কিছু বুঝেছি, কামনা, এখনো বোঝেননি, আপনি বড় ভারী দাম দিচ্ছেন, এখনো মাথার চুল পাকেনি। চেষ্টা করেছি 2 মাস, মানে 1 মাস ছেড়ে দিয়েছি সবাইকে, শুধু বাড়িতে বসে থাকতাম, বই পড়তাম। এক সেকেন্ড, ভুল হলো। বাড়িতে বসে থাকতে মানে বাড়ি কি স্বর্গ? না, কাজকর্ম করতাম আর বাড়িতে চলে আসতাম। তাতে কি হবে? ওই সঙ্গগুলোকে বাদ দিতাম। এবার ওই সঙ্গগুলো, হ্যাঁ, ওই সঙ্গ, মন সঙ্গ চায়, ওই সঙ্গগুলোকে বাদ দিলে কি হবে? আপনি খেলা বাদ দিলেন, কিন্তু টেবিলে তো বইয়ের প্রতি ভালোবাসাও থাকতে হবে, নাহলে আপনি খেলা কি করে বাদ দেবেন? আপনি বললেন যে আমি খেলতে গেলাম না, আমি খেলতে না গিয়ে ঘরে চলে আসি, আমি একদম বন্ধুদের দিকে তাকাই না। কিন্তু এই খালি টেবিল আপনার সাথে কি করবে? এ তো আপনাকে বোর করবে, এ বলবে তোমার জীবনে সঠিক কিছুই নেই। যখন তোমার কাছে কিছু নেই, তা খেলাই ভালো, তখন খেলার দিকে চুপচুপ লোভ থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, তাই না? আপনি খুব সুন্দর রান্না বান্না করে এসে রান্নাঘরটা বন্ধ করে বসে পড়লেন, তাহলে কি ঘটলো জিনিসে? আপনি পুরো গন্ধ চারিদিকে ঘরে ভরে গিয়েছে। আপনার কাছে খেলা বন্ধ করলে কিছু হয়ে যায় না, পড়াশোনার প্রতি রুচি থাকতে হয়, তার ফলাফল স্বরূপ খেলা বন্ধ হয়, তাই না? যত সূক্ষ্মের দিকে আপনার রুচি থাকবে, তত স্থূল জিনিস আপনি আপনার থেকে দূরে সরে যাবে। আপনি খুব একটা ভালো নভেল পড়ছেন বা খুব একটা ভালো বই পড়ছেন, মা খেতে ডাকছে বা বোন খেতে ডাকছে, আপনি বলেন পরে আসছি। কিছু থাকতে হবে তো পরে আসছি বলার জন্য। ওটা যদি না থাকে, আপনার কাছে কি যুক্তি আছে? আপনি চুপচুপ বসেছিলেন, এভাবে বসেছিলেন, এই খেতে হয়, ঠিক আছে আসছি, কারণ কিছু নেই করার। এই যে বলছেন চেষ্টা করেছি, চেষ্টা কি করেছেন? এখান থেকে বাগনান থেকে এখানে আসতে কি চেষ্টা করতে হয়েছিল? টিকিট কেটেছেন, সংকল্প করেছেন, চলে এসছেন। ঠিক এরমভাবে করতে হয়, যেটা সঠিক, যেটা উঁচু, শুনছেন, বুঝছেন, সেটা করুন, ব্যাস। এর বেশি কিছু করার থাকে না, এর বেশি কিছু করার থাকে না। ফাঁকা ঘরে বসে থাকলে ক্যারাম খেলার ইচ্ছা তো জাগবেই। বন্ধুরা তো বলবে, কিরে ঘরে কি করছিস, বাইরে আয়। কতদিন আপনি হাতছানিকে না করবেন? বন্ধুরা যেন আপনাকে ঘরে নাই পায়, বন্ধুরা যেন আপনাকে ব্যস্ত পায়, তাহলে তো প্রশ্ন। তখন তো বলবে, আরে ও আজকাল অন্যরকম হয়ে গেছে, নিজের মতো থাকে, ছাড়োর কথা বাদ দে। কিন্তু আপনি জানলার ধারেই চুপ করে বসে আছেন, না রে আমার বেরোতে ইচ্ছা নেই। আরে মন মরা করে কেন আছিস? চল, এনে সিগারেটটা নে, চল, আজকে ওখানে ম্যাচ আছে, আজকে এখানে এই আছে, কাপড় ওখানে ওই আছে, এগুলো বলতে কাকে পারে? এবার আপনাকে ওখান থেকে দেখছি আপনি বসে লিখছেন কিছু ভালো জিনিস, বা আপনি বাড়ির কোনো কাজ করছেন, আর ডাকবে? একবার দুবার ডাকবে, ব্যাস, তারপর ছেড়ে দেবে। তার থেকেও বড় কথা, আমি ঘরে ঢুকে ঢুকে কত করবো? আপনাদের তো দায়িত্ব কিছু এগিয়ে আসার, যেমন এখানে এগিয়ে আসলেন, সেরকম এগিয়ে আসুন যতখানি সময় পাচ্ছেন।
জীবনযাত্রা নির্বাহ করতে যেটুকুনি করার অবশ্যই করুন। বাকি যেই সময়টাতে ভিতরের সেই কালো ব্যক্তির সময় নিয়ে চলে যাচ্ছে, ওই সময় কৃষ্ণকে দিন, সঠিক কোনো কাজকে দিন, কোনো সঠিক প্রয়াসকে দিন। আর কি করতে পারবেন? তবে এইটুকু মাথায় রাখুন, বুঝেও না এগানোর পানিশমেন্ট প্রকৃতি বড় ভয়ঙ্কর দেয়। সেটাই এগোচ্ছি, সেই ভয়ের জন্যই এখানে ছুটে বুঝতে পারছি তো ওয়েদার সেভাবে তৈরি হচ্ছে। আমি যে এগোচ্ছি বসে আছি, মজা লাগছে, ভালোই হচ্ছে, আমি বুঝতে পারছি নিজেকে ধরে রাখা বড় ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, তাই জন্যই ছুটে আসে। নিজেকে ধরে রাখার চেষ্টা করতে হবে, নিজেকে কোনো কাজে লাগিয়ে দিন, উৎসর্গ করে দিতে হয়। আপনি ব্যাচেলার থাকেন তখন আপনার সাথে বন্ধু বান্ধব এটা ওটা অনেক কথা বলে। আপনি যখন 9 ঘন্টা ডিউটি করে আসেন তখন আর সেই বন্ধু বান্ধবরা থাকে না। কেন থাকে না? আপনি আপনার স্থূল পরিবেশ বদলে দিয়েছেন। এখন সেই সিচুয়েশনই নেই, সিচুয়েশনের সাথে সাথে আপনার সেই মনও নেই যে এদেরকে হ্যাঁ বলে। ক্লান্ত হয়ে আছি, আবার কালকে সকাল 9টা বাজলে বেরোতে হবে। এখন আমার কাছে অত আর সময় নেই যে এদের সাথে বসে 2 ঘন্টা 3 ঘন্টা গল্প আড্ডা তাস খেলবো। এখন আমার অনেক কাজ বাকি আছে ঘরের, সকাল থেকে বাইরে ছিলাম। আপনি স্থূল পরিবেশ বদলালে ভিতরের অংশ ধীরে 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 বদলাতে শুরু করে, ওই ব্যক্তির ধীরে ধীরে সরতে শুরু করে। ঠিক আছে?